সকলকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা অনেকেই জানো, আবার হয়তো অনেকে জানো না, চেনো না হয়তো। যারা জানো না তাদের জন্য বলি, প্রায় 2001-2 সাল থেকে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্টদের পড়িয়ে আসছি। আমার বহু ছাত্র, এই 22-23 বছরে বহু ছাত্র খুব কৃতিত্বের সঙ্গে নিজেদেরকে তারা স্ট্যাবলিশ করেছে বিভিন্ন ক্ষেত্রে। আমার অনেক ছাত্র আছে, তারা এমএসসি পিএইচডি করার পর বিদেশে গিয়ে, যেমন সুব্রত গলি বলে একটি ছেলে, সে রিসেন্ট কারেন্ট স্টুডেন্ট, খুব একটা বেশি আগেকার স্টুডেন্ট নয়, সে চীনে গিয়ে পোস্টডক করছে। একজন আছে ক্যালিফোর্নিয়াতে পোস্টডক করছে। বহু ছাত্র এমএসসি করার পর গেট দিয়ে এমটেক করে বিভিন্ন কোম্পানিতে চাকরি করছে, কম্পিউটার সায়েন্সের এমটেক করে। অনেকে আছে কম্পিউটার সায়েন্সে এমটেক করেছে ক্যালকাটা আইএসআই থেকে, তারাও বিভিন্ন কোম্পানিতে ভালো ভালো এমএনসিতে চাকরি করছে। যাই হোক, এই দীর্ঘ জার্নির পরে আমার এই বিশেষ করে যখন থেকে অনলাইন চালু হয়েছে তখন থেকে আমার একটু ইচ্ছা যে আরও বেশি বেশি করে স্টুডেন্টদের কাছে পৌঁছে যাওয়া, এবং তার জন্য আমি এই বছর থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ডের ম্যাথামেটিক্স পেপার এবং WBJEE ও WOJEE মেন পড়ানোর চিন্তাভাবনা নিয়েছি, এবং অনলাইন এবং অফলাইন ব্যাচ অলরেডি চালু করেছি। যাই হোক, আজকে প্রথম দিন ইন্ট্রোডাকশন স্বরূপ আমি তোমাদের কিছু কথাবার্তা বলছি। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার ক্লাস তোমরা ফলো করবে, তাহলে আমার এই চ্যানেলকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। তোমরা দেখতেই পাবে আমার পড়ানো স্টাইল বা আমার প্রচুর ভিডিও রয়েছে ম্যাথ অনার্সের, সেগুলো হয়তো তোমরা পড়ে বুঝতে তোমাদের অসুবিধা হবে, যেহেতু সব ইংলিশ ভার্সানে আছে। তো যাই হোক, আমি আশা করব তোমরা আমাকে অনেক অনেক বেশি করে সাপোর্ট করলে আমি তোমাদের কিন্তু অনেকটা হেল্প করতে পারবো, ঠিক আছে? এবং আমি যে চ্যাপ্টার পড়াই, যে বিষয় পড়াই, খুব ধরে ধরে খুঁটিয়ে কনসেপশন ক্লিয়ার করে দিই, এবং বহু প্রবলেম বিভিন্ন বই থেকে করাই। তোমরা সকলেই করছো অলরেডি, কেউ ছায়া প্রকাশনীর বই করছো, কেউ সাঁতরা বই করছো, আরও অনেক বই আছে, কেউ রায়ান মার্টিন করছো, ঠিক আছে? এই বইগুলো করো তোমরা। আশা করছি আমি তোমাদের অনেকটা হেল্প করতে পারবো যদি তোমরা আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? রেগুলার ভিডিও তো দেয়া হবেই, প্লাস তারপরে তোমরা যখন সাবস্ক্রাইবারটা আমার বেড়ে যাবে, 1000-এর ওপর হয়ে যাবে, তখন কিন্তু লাইভ ক্লাস ইউটিউবে করাবো। যাই হোক, বেশি কথা না বলে আজকে আমি প্রথমেই শুরু করছি তোমাদের ম্যাট্রিক্স নিয়ে। এটা তোমাদের অ্যালজেব্রা পাঠে রয়েছে, ইউনিট 2-তে রয়েছে। তোমরা জানো সেমিস্টার 3, দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 পুরোটাই এমসিকিউ হবে, 40 মার্কস এমসিকিউ হবে। তার মধ্যে 10 মার্কস কিন্তু অ্যালজেব্রায় রয়েছে, এই ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের। আমি কোনো কথা না বলে মিনিট 20-র অল্প সময়ের মধ্যে আমি ম্যাট্রিক্স নিয়ে একটু আলোচনা করছি। আমি হেডলাইন করেছি, দেখেছো, ম্যাট্রিক্স। আমি ম্যাট্রিক্স নিয়ে একটু আলোচনা করছি। ম্যাট্রিক্সটা কি তোমরা সকলে জেনে গেছো, তবুও আমি একটু বলছি। ম্যাট্রিক্সের সংজ্ঞা বলার আগে ম্যাট্রিক্সের আইডিয়া কোন সময় থেকে ম্যাথামেটিশিয়ানরা এসেছিল সেটা তোমাদের আগে জানা দরকার। প্রথমেই বলি, ওই যে চীন বললাম, চীনেই খ্রিস্টের জন্মের 200 বছর আগে একজন ম্যাথামেটিশিয়ান সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তোমরা আগে পড়েছো, মানে সহ সমীকরণ সমাধান করার সময় ওই ম্যাট্রিক্সের আইডিয়াটা এনেছিলেন। কিন্তু ইন এ ফর্মাল ওয়েতে তিনি কিন্তু খুব ভালো করে গুছিয়ে করেননি। গুছিয়ে করেছিলেন আর্থার ক্যালি 1858 সালে। তিনি একটা জার্নাল পাবলিশ করেছিলেন, তাতে কিন্তু ম্যাট্রিক্সের সমস্ত কিছু আইডিয়া তিনি ভালো করে বলেছিলেন, সংজ্ঞা বলেছিলেন, ম্যাট্রিক্সের যে অপারেশন, যোগ গুণ, এসব নিয়ে তিনি আলোচনা করেছিলেন। তারপর ধীরে ধীরে এখন ম্যাট্রিক্সের যদি প্রয়োজনীয়তা বা কোথায় ইউজ হয় সেটা যদি বলতে চাই, মানে বিজ্ঞানের এমন কোনো জায়গা নেই যেখানে ম্যাট্রিক্সের ব্যবহার হয় না। আমি এক্ষুনি একটা ছোট্ট উদাহরণ তোমাদের দিলেই তোমরা বুঝবে যে কিভাবে ম্যাট্রিক্সটা কত আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে হেল্পফুল হবে। আমি একটা ছোট্ট খুব সিম্পল এক্সাম্পল দেবো। মানে এখন স্ট্যাটিস্টিক্স বলো, কম্পিউটার সায়েন্স বলো,
তোমার ইকোনমিক্স বলো, যে কোনো সাবজেক্টে সমস্ত জায়গাতেই প্রায় ম্যাট্রিক্সের তোমার ইউজ রয়েছে। ঠিক আছে, এখন দেখো আমি একটা খুব ছোট্ট কথা তোমাদের বলি। দেখো, 4টি স্টুডেন্ট, ধরো অভিষেক, সুতপা, শিবনাথ, প্রিয়া, 4জন স্টুডেন্ট। আমি 4টি স্টুডেন্টের নাম লিখেছি। তারা 3টে সাবজেক্টে কে কিরকম মার্কস পেয়েছে সেটাকে একটা অ্যারে করে লেখা হয়েছে, লিখে দেওয়া হয়েছে। যেমন আমি এই বরাবর লিখছি ম্যাথের মার্কস লিখছি এই বরাবর লিখেছি ফিজিক্সের মার্কস, এই বরাবর লিখেছি কেমিস্ট্রির মার্কস। এটা কার? অভিষেকের, এটা সুতপার, এটা শিবনাথের, এটা প্রিয়ার। এখান দিয়ে কি বলা হয়েছে? ম্যাথমেটিক্সে অভিষেক পেয়েছে 98, সুতপা পেয়েছে 92, শিবনাথ পেয়েছে 93, প্রিয়া পেয়েছে 96। এটার দ্বারা কি বলতে যাওয়া হচ্ছে? ফিজিক্সে অভিষেক পেয়েছে 91, সুতপা পেয়েছে 99, শিবনাথ পেয়েছে 97, প্রিয়া পেয়েছে 98। এবং কেমিস্ট্রিতে অভিষেক পেয়েছে এটা, সুতপা এটা, শিবনাথ এটা, প্রিয়া এটা। দেখো, এই যে একটা সিস্টেমেটিক্যালি এই যে অ্যারে করে লিখে দেওয়ার ফলে এই 4টি স্টুডেন্ট ওই 3টি সাবজেক্টে যে নাম্বারগুলো পেয়েছে সেগুলোকে কত সুন্দর একটা স্কিম আকারে লেখা হলো বলো, একটা সুন্দর স্কিম আকারে কিন্তু লেখা হলো, তাই না? মানে আমি যদি এটাকে বড় করে ভাষায় লিখতে চাই তাহলে কত বড় হতো বলো তো? আমাকে লিখতে হতো যে অভিষেক অঙ্কে পেয়েছে 98, অভিষেক সুতপা অঙ্কে পেয়েছে 92, শিবনাথ অঙ্কে পেয়েছে 93, প্রিয়া অঙ্কে পেয়েছে 96। লিখলে একটা 3টে লাইন হয়ে যেত। আবার এটাকে লেখার সময় আবার 2টো লাইন হতো, আবার এটাকে লেখার সময় আবার 2টো লাইন হতো। এবং সেই লাইনগুলো দেখে তোমার পড়ে পড়ে কাউকে বলতে, ধরো তোমাদের এটা আমি 4টি স্টুডেন্টের জন্য বলেছি। তোমাদের ক্লাসে 100টা স্টুডেন্ট আছে, তাদের এরকম 3টে সাবজেক্টে মার্কস লিখতে হবে। 100টা স্টুডেন্ট আছে, এরকম 4টে নয়, এরকম 100খানা স্টুডেন্ট আছে, তাদের এই 3টে সাবজেক্টে মার্কস লিখতে হবে। লিখতে গেলে তাহলে কিরকম হবে? এই 3টে সাবজেক্টের জন্য এরকম 3টে সারি হবে, আর এদিকে 100খানা কি হবে? স্তম্ভ হবে, তাই তো? তাহলে যদি আমি ওইটাকে 3টে সারি আর 100টা স্তম্ভে যদি আমি মার্কসগুলোকে লিখে দিই, দিয়ে একটা কাগজে করে যখন তোমাদের রেজাল্ট আউট হচ্ছে, হেডমাস্টার মশাই কি করলেন? একটা কাগজ নিয়ে এলেন, যে কাগজের মধ্যে এরকম ভাবে একটা স্কিম লেখা থাকবে, যাতে করে এদিকে 3টে সাবজেক্টের মার্কস, আর এখানে স্টুডেন্টদের নাম্বার, স্টুডেন্টদের নেম, আর এখানে কি থাকবে? মার্কস গুলো থাকবে। তাহলে ওই কাগজটা দেখে কিন্তু চটপট কিন্তু বলে দিতে পারবেন কোনো একটি স্টুডেন্ট, ধরো সেটা যে কোনো একজন, ধরো প্রিয়াংশু উঠে দাঁড়ালো, স্যার আমি কেমিস্ট্রিতে কত পেয়েছি। তখন কেমিস্ট্রির রো বরাবর চলে যাবেন আর প্রিয়াংশুর নাম বরাবর চলে যাবেন। ওই জায়গা থেকে কিন্তু টুক করে হেডমাস্টার মশাই সঙ্গে সঙ্গে কিন্তু প্রিয়াংশুর নাম মার্কসটা কত বলে দিতে পারবেন। কিন্তু যদি এরকম বড় একটা লেখা নিয়ে আসতে হন, তাহলে এরকম 10 পাতা, 20 পাতা, 30 পাতা লেখা হতো। সেই লেখা থেকে খুঁজে প্রিয়াংশুর মার্কসটা বলাটা স্যারের পক্ষেও খুব কষ্টকর হতো। সেই জন্যে ম্যাথামেটিশিয়ানরা খুব গুছিয়ে সুন্দর করে এরকম অ্যারে করে লিখে কোনো জিনিসকে প্রকাশ করেছেন। এইটাকেই আমরা বলি ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? ম্যাট্রিক্স হলো একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে। ম্যাট্রিক্স ইজ এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে, মানে ম্যাট্রিক্স হলো একটা আয়তকার সজ্জা। ফার্স্ট শুনে রাখবে তোমরা, ম্যাট্রিক্স এর কোনো মান হয় না। কোনো কিছু ডেটা বা কোনো কিছু ইনফরমেশন তাকে ম্যাথামেটিক্যালি সুন্দর করে সাজিয়ে লেখার জন্য যে স্কিমটা, সেই স্কিমটাই একটা ম্যাট্রিক্স।
কি বললাম, কোনো কিছু ইনফরমেশন, কোনো কিছু ডেটা, তাকে ম্যাথামেটিক্যালি সুন্দরভাবে ফর্মে সাজিয়ে যে একটা অ্যারে করে যে লেখা, সেই লেখাটাকেই আমরা কি বলি, ম্যাট্রিক্স বলি। তাহলে আমি সংজ্ঞাটা গুছিয়ে খুব ভালো করে লিখছি না, আমি মুখে বলে চলে যাচ্ছি, কারণ লিখলে তোমাদের অনেক বেশি সময় লেগে যাবে। আচ্ছা, একটা ম্যাট্রিক্স হলো একটি আয়তকার সজ্জা। একটা ম্যাট্রিক্স হলো একটি আয়তকার সজ্জা mn সংখ্যক বস্তুর, mn সংখ্যক বস্তুর একটি আয়তকার সজ্জা। এমটা সারিতে, কটা সারিতে, এম খানা সারিতে, এবং কটা কালামে, এমটা সারিতে, এবং এন সংখ্যক কালামে। তাহলে এম সংখ্যক সারি ও এন সংখ্যক কালামে mn সংখ্যক বস্তুর একটা আয়তকার সজ্জাকে আমরা বলবো এ ম্যাট্রিক্স অফ অর্ডার। এখানে কটা সারি বললাম, এম খানা সারি, এ ম্যাট্রিক্স অফ অর্ডার m ক্রস n। তাহলে কি বললাম, mn সংখ্যক বস্তুকে m সংখ্যক সারি এবং n সংখ্যক স্তম্ভে সাজানোর যে একটা আয়তকার সজ্জা, সেই সজ্জাকে বলা হয় ম্যাট্রিক্স অফ অর্ডার m ক্রস n। এই যে সংখ্যাগুলো, ভিতরে যে সংখ্যাগুলো, তাকে যদি আমি এইভাবে লিখি, a11, a12, a1n, a21, a22, a2n, am1, am2, amn, amn। তাহলে আমরা দেখছি এখানে কটা রো এলো, এখানে কটা রো এলো বলো, একটা, দুটো করে করে কটা, m সংখ্যক রো। আমি বলেইছিলাম প্রথমে যে m সংখ্যক রো, আর কালাম এই যে দেখো 1, 2, n। তাহলে m সংখ্যক রো আর n সংখ্যক কালাম। তাহলে mn সংখ্যক বস্তুকে এরকম ভাবে আয়তকার সজ্জাকে আমরা বলবো একটা ম্যাট্রিক্স অফ অর্ডার m ক্রস n, বা অফ অর্ডার m ক্রস n লেখা হবে। ঠিক আছে, এবার একটু কথা শোনো, এই যে ম্যাট্রিক্সের ভিতরে যে বস্তুগুলো আছে, এগুলো সব কি হতে পারে, এগুলো সব বাস্তব সংখ্যা হতে পারে। যদি এগুলো সবকটা বাস্তব সংখ্যা হয়, তখন তাকে আমরা বলবো ম্যাট্রিক্স ওভার দ্য ফিল্ড আর, বা রিয়েল ম্যাট্রিক্স বলবো। যেমন এটা দেখো, 2, 3, 4, 4, 5, 6, 7, 8, 9, এটা একটা ম্যাট্রিক্স। এটা আর কটা রো আছে, একটা, দুটো, তিনটে রো আছে। কটা কালাম, তিনটে কালাম আছে। ঠিক আছে, তাহলে তিনটে রো, তিনটে কালাম, 3 cos 3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের এন্ট্রিগুলো সব কি আছে, বাস্তব সংখ্যা আছে, তাই একে আমরা বলবো রিয়েল ম্যাট্রিক্স। কি বলবো, রিয়েল ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ভিতরে এন্ট্রিগুলো যদি সব কমপ্লেক্স নাম্বার হয়, একটা ম্যাট্রিক্সের ভিতরের এন্ট্রিগুলো যদি সব কমপ্লেক্স নাম্বার হয়, তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো কমপ্লেক্স ম্যাট্রিক্স। 2 + i, 3 - i, 2 + i, 2 - i, 2i, 3i, এটা একটা ম্যাট্রিক্স। একে বলা হয়, ভালো করে বড়দের নিয়মে বলতে গেলে বলতে হবে ম্যাট্রিক্স ওভার দ্য ফিল্ড সি। সি মানে সেটা বল কি নাম্বার, কমপ্লেক্স নাম্বার। আচ্ছা শোনো, তাহলে আমি যে ম্যাট্রিক্সগুলো বললাম, আমি আরো কয়েকটা ঝটপট করে ম্যাট্রিক্সের উদাহরণ দিয়ে দিই এবং তোমাদের বলে দিই যে এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স। ধরো এটা একটা ম্যাট্রিক্স লিখলাম, দেখতে পাচ্ছ তোমরা এই ম্যাট্রিক্সটা দুটি রো আছে, দুটি রো, একটি রো, দুটি রো। কটি কালাম, 1,
2 3 4 এই ম্যাট্রিক্সটা দুটো রো চারটে কলাম, তাহলে এটা 2 ক্রস 4 অর্ডারের ম্যাট্রিক্স। আমি আরো একটা ম্যাট্রিক্স এখনই সঙ্গে সঙ্গে লিখছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এই ম্যাট্রিক্সটা আমি দেখতে পাচ্ছি কটা রো আছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা রো আছে, কটা কলাম আছে 1টা 2টো, এটা হচ্ছে 5 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স। একটু তোমাদের ম্যাট্রিক্সের বিভিন্ন উদাহরণ দিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এরপর বলি কোন ম্যাট্রিক্সকে কি দিয়ে লেখা হয়। এই যে একটা ম্যাট্রিক্স, একে বড় হাতের অক্ষর দিয়ে লেখা হবে, একে বড় হাতের অক্ষর দিয়ে লেখা হবে। ম্যাট্রিক্সকে কখনো এরকম দিয়ে লিখবে না যে ধরা যাক এ একটি ম্যাট্রিক্স, ধরা যাক বি একটি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স তার ভিতরের এন্ট্রিগুলোকে তুমি এরকম ছোট দিয়ে লিখতে পারো, ভিতরে যারা রয়েছে এ বি সি ডি ই এফ এরকম লিখতে পারো, কিন্তু কোন ম্যাট্রিক্সকে তোমরা কি দিয়ে লিখবে না, ম্যাট্রিক্সকে এ বলে লিখবে না। ধরা যাক এ একটি ম্যাট্রিক্স, এটা লেখা হয় না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। শোনো, এবার আসছি আমি সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, কয়েকটা ম্যাট্রিক্সের আমরা উদাহরণ দেব। সারি ম্যাট্রিক্স ইংরেজিতে না, ইংরেজি নামগুলো শুনে রাখবে, কারণ তোমরা বিএসসি পড়তে গেলে ইংরাজিতেই পড়তে হবে। আমি সব ক্ষেত্রে ইংরেজি নামটা বলে যাব, আর তোমরা একটু পড়ার পরে বিভিন্ন ক্ষেত্রে আমার যে অনার্সের চ্যানেল আছে সেখানে যে ম্যাট্রিক্সের ক্লাসগুলো রয়েছে একটু একটু দেখবে, দেখলে হায়ার জিনিসের কালচারটাও তোমাদের হয়ে যাবে। রো ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি রো তাকে বলা হয় রো ম্যাট্রিক্স। যেমন আমি সঙ্গে সঙ্গে উদাহরণ দিলাম, A11 A12 A1n A11 A12 A1n। এই ম্যাট্রিক্সটার একটা রো এনটা কলাম, এটা একটি রো ম্যাট্রিক্স। এর একখানা রো কটা কলাম, 1 2 করতে করতে n খানা কলাম। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, 1 2 3 4 5। এই ম্যাট্রিক্সটার একটা রো কটা কলাম, 1 2 3 4 5। এটা 1 ক্রস 5 অর্ডারের ম্যাট্রিক্স, একটা রো 5টা কলাম। ঠিক আছে, এবার আসছি আমি স্তম্ভ ম্যাট্রিক্স। স্তম্ভ ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটা কলাম একাধিক রো, আমি সঙ্গে সঙ্গে উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের। যে ম্যাট্রিক্সের একটাই কলাম কিন্তু একাধিক রো, 2 3 4 5 6 7। এর ম্যাট্রিক্সের একটা কলাম কটা রো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা রো একটা কলাম। এই ম্যাট্রিক্সে যে ম্যাট্রিক্সের একটি মাত্র স্তম্ভ তাকে স্তম্ভ ম্যাট্রিক্স বলা হবে। যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি স্তম্ভ তাকে স্তম্ভ ম্যাট্রিক্স বলা হবে। যেমন এটি একটি স্তম্ভ ম্যাট্রিক্স, খুব সহজ জিনিস, তাই আমি আর বেশি কিছু বললাম না এখানে। ঠিক আছে, এটা 6 ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্স। এবার আসছি আমরা বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সেম হবে, মানে যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং স্তম্ভের সংখ্যা একই হবে, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং স্তম্ভের সংখ্যা সেম হবে, একই হবে। যেমন এইরকম আমি লিখছি জেনারেল করে, A11 A12 A1n A21 A22 A2n an1 an2 ann। এটা হচ্ছে n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স। এর রো আছে কটা, এর রো আছে nটা, এর কলামও আছে nটা। এটি একটি n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, এটি একটি n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স। আমি ছোট ছোট উদাহরণ দিই, 1 2 3 4 5 6 7 8 9। এটি একটি 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার রো আছে 3টে,
এই ম্যাট্রিক্সটার কলাম আছে 3টে, নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম সেম, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সেম হলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। চলো দেখো এবার ট্রেস কাকে বলা হবে। ট্রেস দেখো, ধরা যাক এ একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল, দুটো ডায়াগোনাল দেখতে পাচ্ছ, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। লেফট হ্যান্ড টপ কর্নার দিয়ে যে ডায়াগোনালটা পাস করছে, লেফট হ্যান্ড টপ কর্নার, এটাকে বলবো আমি লেফট হ্যান্ড টপ কর্নার। এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলে। প্রিন্সিপাল ডায়াগোনালের বাংলা হচ্ছে মুখ্য কর্ণ। কি বললাম? মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের এলিমেন্টগুলোর যোগ করলে, মুখ্য কর্ণের এলিমেন্টগুলো যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে ট্র্যাশ অফ এ। যেমন এক্ষেত্রে ট্র্যাশ অফ এ কত? ট্র্যাশ অফ এ হচ্ছে 1 যুক্ত 5 যুক্ত 9, 1 5 6 যুক্ত 9 সমান 15 হয়েছে। নেক্সট আসছি আমরা কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। লিখছি দেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্স। শোনো, যে বর্গ ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাদ বাকি এলিমেন্টগুলো 0 তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। তাকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স বলবো। আমি লিখি একবার, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ছাড়া অন্য সব বস্তুগুলি শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে। দেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্স যার বাংলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, কাকে বলবো কর্ণ ম্যাট্রিক্স? না, যে বর্গ ম্যাট্রিক্সের। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে প্রথম কথা কি হতে হবে? প্রথম কথা হতে হবে তাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দ্বিতীয় কথা কি হতে হবে? প্রথম কথা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। দ্বিতীয় কথা কি হবে? প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া বাদ বাকি সব বস্তুগুলো কি হতে হবে? 0 হতে হবে। প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া বাদ বাকি সব বস্তু 0 হবে। মানে এরকম ব্যাপার, 1 2 3 হয়েছে, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া বাদ বাকি সব বস্তুগুলো 0। দেখো, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া যদি বাদ বাকি সব বস্তুগুলো 0 হয়, তখন সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? সেই ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স বলবো। আমি আরো কয়েকটা উদাহরণ দিই, তারপর একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমাদের কাছে, সেই প্রশ্নটা করব। দেখো, আমি আরো একটা উদাহরণ দিচ্ছি।
এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। এটি একটি কর্ণ ম্যাট্রিক্স, কারণ প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া বাদ বাকি সব বস্তুগুলো কি আছে? জিরো আছে। আচ্ছা, আমি এবার তোমাদের জানতে চাইলাম যে এইটি কর্ণ ম্যাট্রিক্স কিনা বলো। এটি কি কর্ণ ম্যাট্রিক্স? এটি কি কর্ণ ম্যাট্রিক্স? বলো, এটি কর্ণ ম্যাট্রিক্স কিনা বলো। দেখো, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা কি বলা আছে? প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া বাদ বাকি বস্তুগুলো জিরো আছে কিনা। এটা প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল। এইটা ছাড়া বাদ বাকিগুলো জিরো আছে। এই বস্তুগুলো ছাড়া বাদ বাকিগুলো কি আছে? জিরো আছে। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া যদি বাদ বাকি বস্তুগুলো জিরো থাকে, তখনই সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স বলবো। এখন তোমাদের প্রশ্ন হলো যে স্যার, আপনি তো বলছেন প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া বাদ বাকিগুলো জিরো হবে, তো এখানে প্রিন্সিপাল ডায়াগোনালেও তো সব জিরো আছে, প্রিন্সিপাল ডায়াগোনালেও তো সবকটা এলিমেন্ট জিরো আছে, তাহলে কি করে হবে? হ্যাঁ, সংজ্ঞায় কি বলা আছে? সংজ্ঞায় বলা আছে প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া বাদ বাকি সব বস্তুগুলো জিরো। দেখো, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা ছাড়া এই বস্তু, এই বস্তু, এই বস্তু, এই বস্তু, এই বস্তু, এই বস্তু, এগুলো জিরো আছে কি না? হ্যাঁ, এগুলো জিরো আছে। প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া অন্য সব বস্তুগুলো জিরো। প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্ট গুলো কি হবে সে কথা কিছু বলা নেই, সেটা জিরো হতেও পারে, নাও হতে পারে। তাই এক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্ট গুলো সব জিরো হয়েছে। আমাকে তো বলেনি যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো হলে চলবে না, আমাকে তো এটা বলেনি। আমাকে শুধু বলেছে প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া বাদ বাকি বস্তুগুলো জিরো হতে হবে। তা প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া বাদ বাকিগুলো জিরো হয়েছে, সেই জন্য এটি কি কর্ণ ম্যাট্রিক্স? হ্যাঁ, এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। মানে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? এটাকে নাল ম্যাট্রিক্স বলে, শূন্য ম্যাট্রিক্স বলে। কি বলে? শূন্য ম্যাট্রিক্স বলে। এটাকে শূন্য ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে শূন্য ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের সবকটা এন্ট্রি জিরো তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। তাকে এরম দিয়ে লেখা হয়, বোল্ড জিরো দিয়ে লেখা হয়, কালো মোটা শূন্য। শূন্যটা একটু পাকিয়ে দেবে, গোল্ড করে, বোল্ড করে দেবে। তাহলে দেখো, যে ম্যাট্রিক্সের, তাহলে এটা হলো একটা কর্ণ ম্যাট্রিক্স হলো। এটা কিন্তু সৌরেন্দ্রের বইয়ে কিন্তু একটু কনফিউজ করা আছে। সৌরেন্দ্রের বইয়ে কিন্তু এই জায়গাটা একটু তোমাদের কনফিউশন এনে দিয়েছেন। উনি বলেছেন যে এটা কর্ণ ম্যাট্রিক্স নয়, ওটা একটু উনি ভুল বলে দিয়েছেন। ঠিক আছে, সৌরেন্দ্র বই এটা ভুল বলা আছে। আচ্ছা, এবার শোনো, আমি তোমাদের অন্য ছোট্ট কথা জিজ্ঞাসা করি। কি ছোট কথা? যে এটি কর্ণ ম্যাট্রিক্স কিনা বলো। এটি কি কর্ণ ম্যাট্রিক্স? এটি কি কর্ণ ম্যাট্রিক্স? না, এটি কর্ণ ম্যাট্রিক্স নয়। কারণ কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে কি হতে হবে? ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। এটি কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স নেই, এটা একটা রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স, তাই এটা কর্ণ ম্যাট্রিক্স নয়। ঠিক আছে, চলো এবার আসছি আমরা স্কেলার ম্যাট্রিক্স। দেখো, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সবকটা ডায়াগোনাল এলিমেন্ট যদি সেম হয়ে যায়, মানে পরিষ্কার কথা, দেখো
ধরো 5 5 5, সব কটা ডায়াগোনাল এলিমেন্ট সেম, এটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স বলবো। কি বলবো আমরা? স্কেলার ম্যাট্রিক্স। বোঝা গেল? সব মানে প্রথম কথা, স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে তাকে একটা কি ম্যাট্রিক্স হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাকে একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এবং বর্গ ম্যাট্রিক্স হলেই হবে না, তাকে আর কি হতে হবে? তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে। মানে ডায়াগোনাল ছাড়া বাদবাকি সব বস্তুগুলো কি হবে? জিরো হবে। ডায়াগোনাল ছাড়া বাদবাকি সব বস্তুগুলো জিরো হবে। আর কি হতে হবে? এবং সব ডায়াগোনাল এলিমেন্টগুলো সেম এলিমেন্ট আসতে হবে। এবার দেখো, খুব ইন্টারেস্টিং ব্যাপার, 1 0 0 1 এটি একটি স্কেলার ম্যাট্রিক্স। এই স্কেলার ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2, I2 দিয়ে লেখা হয়। দেখো, 1 0 0 0 1 0 0 0 1 এটাও একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে কি হতে হবে? প্রথম কথা, ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে, এবং ডায়াগোনাল ম্যাট্রিক্সের কি হতে হবে? সব ডায়াগোনাল এলিমেন্টগুলো সেম হতে হবে। এটি একটি স্কেলার ম্যাট্রিক্স, এবং এটাকে I3 দিয়ে লেখা হয়। আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3, I3। ইন জেনারেল এইভাবে একইভাবে I4 হবে। I4 মানে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। ওকে, আশা করি তোমরা খানিকটা বুঝতে পেরেছো। ওকে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স বলবো আমরা। কি বলবো? একক ম্যাট্রিক্স বলবো। একক ম্যাট্রিক্স বলবো। কখন বলবো একক ম্যাট্রিক্স? আশা করি বোঝা গেছে। এরকম ভাবে একক ম্যাট্রিক্স I2, I3, IN ও হয়। এখন আমাদের পরবর্তী যে কাজগুলো যাব, দুটো ম্যাট্রিক্সের সমতা। ঠিক আছে, আজকে আমি এটুকু বললাম, কালকে আবার আধ ঘন্টার ভিডিও একটা দেব, দিয়ে দুটো ম্যাট্রিক্সের সমতা কখন হবে, কখন দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে, কখন দুটো ম্যাট্রিক্সকে যোগ করা যাবে এবং যোগফল কি হবে, কখন দুটো ম্যাট্রিক্সের বিয়োগ করা যাবে, ম্যাট্রিক্সের যোগটা কমিউটেটিভ কিনা, এই সব জিনিসগুলো নিয়ে আবার আধ ঘন্টা বলবো। আর বললেই কিন্তু তার পরের দিনকে এমসিকিউ এর ভিডিও দেবো। ঠিক আছে, কালকে একটা ম্যাট্রিক্সে এরকম ধরনের আর একটা ভিডিও তোমরা পাবে। ঠিক আছে, চলো এখন। ওকে।